হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস, ইতিহাসের শর্ট প্রশ্নের ক্লাস। তোমাদের সামনে রয়েছে ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এই অধ্যায় থেকে আমরা কিন্তু এখন এই অধ্যায়টির শেষ পর্ব অর্থাৎ 13তম পর্ব করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি কিন্তু এই চ্যাপ্টার থেকে 12টা ক্লাস তোমাদের দিয়ে দিয়েছি। প্রথম চ্যাপ্টার থেকে 14টা ক্লাস দিয়েছি শর্ট প্রশ্নের জন্য। তো আমি এটুকু বলতে পারি, যারা আমার ক্লাসগুলো দেখেছে, খাতায় লিখে রেখেছে, তাদের শর্ট প্রশ্ন কোনো মতেই বাঁধবে না, কোনো মতেই আটকাবে না। শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম খুঁটিয়ে পড়তে হয় টেক্সট বইটা। তোমার কাছে যে টেক্সট বইটা আছে তুমি সেই টেক্সট বইটা পড়ো, যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে পড়ো। আর অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে ফলো করো। আমি যেগুলো হাইলাইট দিয়ে দাগিয়ে দেবো, যেগুলো পেন দিয়ে মার্ক করে দেবো, যেগুলো বলে দেবো, সেগুলোকে তুমি অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও। বছরের শুরুতে যদি শর্ট প্রশ্ন সঠিকভাবে করতে পারো, তাহলে দেখবে তোমার শর্ট প্রশ্নে কোনো অসুবিধা হবে না। আর একটা কথা বারবার বলবো, শর্ট প্রশ্ন কিন্তু একটু মাঝে মধ্যে রিভিশন দেবে। রিভিশন দেওয়া কিন্তু ভীষণ ভীষণ জরুরি, ঠিক আছে? শর্ট প্রশ্নের রিভিশন কিন্তু দিতেই হবে। শুধু শর্ট প্রশ্ন করে না, যে কোনো প্রশ্ন তুমি যা পড়ছো সেগুলোকে একটু রিভিশন করো। রিভিশন করলে তুমি কিন্তু মনে থাকবে তোমার। ওকে, তো চলো শুরু করে দিই। ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, মাধ্যমিক 2027 সালের ইতিহাস। দেখে নাও। তো আজকে আমরা শেষ পর্ব করব, অর্থাৎ 13তম পর্ব, অর্থাৎ আজকে এখানে শেষ হয়ে যাবে আজকে পর্ব। তো ব্রাহ্ম আন্দোলন রয়েছে, একটুখানি আমরা দেখে নেব। দেখো, যেগুলো দাগিয়ে দেবো সেগুলো অবশ্যই কিন্তু পড়বে। দেখো, ব্রাহ্ম আন্দোলন এখানে দেখো, সরি, আচ্ছা এখানটা একটুখানি দেখে নাও তোমরা। এই যে লালন, এইটা এখানে তেমন কিছু নেই, আমি জাস্ট এটা কিছু পড়ছি না। তো একবার এটাকে একটু দেখে নাও। এই যে যেটা আমি দাগিয়ে দেবো, রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে থাকাকালীন প্রায়শই লালনের বাউল গানের আখড়ায় যাতায়াত করতেন। রবীন্দ্রনাথ সর্বপ্রথম লালনের 298টি গান সংগ্রহ করেন এবং তার মধ্যে 20টি প্রবাসী পত্রিকায় প্রকাশ করেন। তাহলে দেখো, লালনের এই যে গানটা, এই যে লালন ফকিরের গান, তোমরা মনে রাখবে, তোমাদের প্রশ্ন দেবে যে লালন ফকিরের গান কোন পত্রিকায় প্রকাশিত হতো। লালন ফকিরের গান কিন্তু প্রকাশিত হতো প্রবাসী পত্রিকায়, একটু মনে রাখো, ঠিক আছে? লালন ফকিরের গান কোন পত্রিকায় প্রকাশিত হতো না, প্রবাসী পত্রিকায়, ঠিক আছে? তো এটা একটা শর্ট প্রশ্ন। তো এখান থেকে আমি তেমন আর কিছু নেই এখানে পড়ছি না, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি এই পৃষ্ঠায়, যেখানে রয়েছে দেখো ব্রাহ্ম আন্দোলনের বিভাজন। ব্রাহ্ম আন্দোলন একটু পড়ে নিই তবু। দেখো, রামমোহন প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের ধর্মীয় আদর্শের মূল বৈশিষ্ট্য হল একেশ্বরবাদ প্রতিষ্ঠা, পৌত্তলিকতার অবসান, মানবতাবাদ এবং প্রচলিত ধর্মীয় কুসংস্কারগুলির বিরোধিতা, পাশাপাশি খ্রিস্টান মিশনারিদের আক্রমণ থেকে হিন্দু ধর্মকে রক্ষা করা। তাঁর ধর্মের ভিত্তি ছিল বেদান্ত। তাহলে এটা মনে রাখবে যে এই যে ব্রাহ্ম সমাজ, এই ধর্মের ভিত্তি কী ছিল? ব্রাহ্ম ধর্মের ভিত্তি কী ছিল না, বেদান্ত। ব্রাহ্ম ধর্মের ভিত্তি কিন্তু ছিল বেদান্ত। মৃত্যুর পর তার অন্যতম সুহৃদ ও রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর অন্যান্যদের সহায়তায় কোনো ক্রমে ব্রাহ্ম সমাজ আন্দোলনকে বাঁচিয়ে রাখেন। দ্বারকানাথের পুত্র মহর্ষি দেবেন্দ্রনাথ 1843 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগ দিয়ে নতুন সংবিধান প্রবর্তন এবং দীক্ষানুষ্ঠানে যোগদান করেন। তাহলে এখানে মনে রাখবে যে দেবেন্দ্রনাথ ঠাকুর কত সালে ব্রাহ্ম সমাজে যোগ দেন না, দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু 1843 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগ দেয়। এটা কিন্তু একটা শর্ট প্রশ্ন পড়তে পারে, ঠিক আছে? তো দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু ব্রাহ্ম সমাজে যোগদান কত সালে? 1843 খ্রিস্টাব্দে। চলো এবার দেখো, এবার ব্রাহ্ম সমাজের বিবর্তন ও বিভাজনটা একটু পড়ে নিই এই পর্বে বব্রাহ্ম সমাজের তরুণ সদস্যদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল কেশবচন্দ্র সেন। 1857 খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্ম সমাজে যোগ দেন। তাহলে দেখো, কেশবচন্দ্র সেন তিনি কিন্তু 1857 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান, ঠিক আছে? কেশবচন্দ্র সেন 1857 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগ দেন। তার উদগ্র ঈশ্বরভক্তি, অদম্য উৎসাহ ও অভূতপূর্ব বাগ্মিতা অল্প দিনের মধ্যেই ব্রাহ্ম ধর্মকে জনপ্রিয় করে তোলে ও ব্রাহ্ম সমাজের সদস্য সংখ্যা বৃদ্ধি পায়। দেবেন্দ্রনাথ তাকে 1865 খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেন। তাহলে এটা মনে রাখবে যে কাকে ব্রহ্মানন্দ উপাধি দেওয়া হয় না, কেশবচন্দ্র সেনকে কিন্তু ব্রহ্মানন্দ উপাধি দেওয়া হয়। এবং কে দেন না, দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে মনে রাখবে যে কেশবচন্দ্র সেনকে কে ব্রহ্মানন্দ উপাধি দেন না, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর। দেখো, এইগুলো কিন্তু তোমাকে শর্ট প্রশ্নের জন্য বারবার বলছি কিন্তু, ঠিক আছে? এবার দেখো, কিন্তু ক্রমশ অসবর্ণ বিবাহ ও বিধবা বিবাহ ও সংস্কৃতের পরিবর্তে ও মন্ত্রকার ও ব্রাহ্ম আচার্যের উপবিত বর্জনের প্রশ্নে দেবেন্দ্রনাথ কেশবচন্দ্রের প্রতি অসন্তুষ্ট হন। তিনি 1866 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র তার অনুগামীদের ব্রাহ্ম সমাজ থেকে বহিষ্কার করেন। এর ফলে কেশবচন্দ্রের নেতৃত্বে ভারতীয় ব্রাহ্ম সমাজ দেখো, কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতীয় ব্রাহ্ম সমাজ আর দেবেন্দ্রনাথের নেতৃত্বে রক্ষণশীল আদি ব্রাহ্ম সমাজ
গঠিত হয়। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে ভারতীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। আর আদি ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? না দেবেন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ জনপ্রিয় হয়ে উঠলেও 1870 খ্রিস্টাব্দের দশকে কেশবচন্দ্রের ধর্মীয় আদর্শের পরিবর্তন আসে। ভক্তিবাদ গুরুবাদে তিনি বিশ্বাসী হয়ে ওঠেন। রামকৃষ্ণদেবের প্রভাবে তার মধ্যে খ্রিস্টপ্রীতিও দেখা যায়। ফলে তরুণতর সদস্যের সঙ্গে তার মতাদর্শগত পার্থক্য স্পষ্ট থাকে। এই সময় কেশবচন্দ্র তার চতুর্দশ বর্ষীয়া কন্যা সুনীতির সঙ্গে কোচবিহার রাজকুমারী বিবাহ দিলে তরুণদের অন্যতম সদস্যরা কেশবচন্দ্রের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন। 1878 খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ গড়ে তোলে। আর কেশবচন্দ্র 1800 খ্রিস্টাব্দে নববিধান ব্রাহ্ম সমাজ গঠন করেন। দেখো, কেশবচন্দ্র সেন কিন্তু 1880 খ্রিস্টাব্দে নববিধান সমাজ গঠন করেন, ঠিক আছে। তাহলে এটা মনে রেখো যে নববিধান সমাজকে গঠন করেন কেশবচন্দ্র সেন কত সালে? 1880 খ্রিস্টাব্দে। বারবার বলছি, এই যে আমি তোমাদেরকে হাইলাইট দিয়ে দাগিয়ে দিচ্ছি, এগুলোকে কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে নাও। এখানটা একটু বলে দিই, ব্রহ্মানন্দ কার উপাধি? না কেশবচন্দ্র সেন। আর কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। এটা তোমরা অবশ্যই মনে রেখো। এবার দেখো, রামকৃষ্ণ দেব সর্বধর্ম সমন্বয়। তো তোমরা এখানটা মনে রাখবে যে এই যে যতমত ততপথ, এই যতমত ততপথ এই উক্তিটি কার? যতমত ততপথ এই উক্তিটি কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের। যতমত ততপথ উক্তিটি কার? কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের, ঠিক আছে। চলে এবার আমরা চলে যাই, এটা এখান থেকে আমরা চলে যাবো স্বামী বিবেকানন্দ। দেখে নাও একটু স্বামী বিবেকানন্দ সম্পর্কে। শ্রীরামকৃষ্ণদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ, এটা মনে রাখবে। শ্রীরামকৃষ্ণদেবের প্রধান শিষ্য কে ছিলেন? স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। আচ্ছা, ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের মূল কেন্দ্র কলকাতায়। আচ্ছা, ঊনবিংশ শতাব্দীতে বাংলার নবজাগরণের মূল কেন্দ্র কোথায় ছিল? কলকাতায়। মনে রাখবে যে ঊনবিংশ শতকে বাংলায় নবজাগরণের মূল কেন্দ্র কোথায় ছিল? কলকাতায়। 1863 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এই স্বামী বিবেকানন্দ। আচ্ছা, এবার দেখো, তিনি প্রয়োগ করেন আচ্ছা, নব্য বেদান্ত বা ব্যবহারিক বেদান্ত, প্রায়োগ বেদান্ত নামে পরিচিত বেদান্তের উচ্চ আদর্শগুলি মানসিকতায় তিনি প্রয়োগ করেছেন। নব্য বেদান্ত কে প্রয়োগ করেন? স্বামী বিবেকানন্দ। ব্যবহারিক বেদান্ত কে প্রয়োগ করেন? স্বামী বিবেকানন্দ। প্রায়োগিক বেদান্তকে কে প্রয়োগ করেন? স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। এবার দেখো, আমরা চলে যাবো বিজয় কৃষ্ণ গোস্বামী, একটু পড়বো এখানটা একটুখানি। বিজয় কৃষ্ণ গোস্বামীটা দেখো, বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজের, এটা একটু তোমরা একটু নোট করে নাও। বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজের প্রথম আচার্য লাভ করেন। তাহলে ব্রাহ্ম সমাজের প্রথম আচার্য কে ছিলেন? ব্রাহ্ম সমাজের প্রথম আচার্য ছিলেন কিন্তু বিজয় কৃষ্ণ গোস্বামী, ঠিক আছে। ব্রাহ্ম সমাজের, ঠিক আছে। আর তার ধর্ম সমন্বয়ের আদর্শ নব্য বৈষ্ণব আন্দোলন, ঠিক আছে। দেখো, এই যে তার ধর্ম সমন্বয়ের আদর্শ কি? নব্য বঙ্গ আন্দোলন পরিচিত। নব্য বৈষ্ণব আন্দোলন নামে কার ধর্ম পরিচিত? নাই বিজয় কৃষ্ণ গোস্বামী পরিচিত। তার লেখা একটি বিখ্যাত বই হলো প্রশ্নোত্তর। তাহলে বিজয় কৃষ্ণ গোস্বামীর লেখা বিখ্যাত একটি বই কিন্তু কি না প্রশ্নোত্তর বইটি কার লেখা? বিজয় কৃষ্ণ গোস্বামী লেখা। এই দেখো, এইখান থেকে এই হাইলাইটগুলো করে দিচ্ছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। আর একটা দেখো ভীষণ গুরুত্বপূর্ণ, 1897 খ্রিস্টাব্দে বেলুড়ে রামকৃষ্ণ মিশন স্থাপন করেন। কে স্থাপন করেন? না স্বামী বিবেকানন্দ। কে স্থাপন করেন? বিবেকানন্দ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে স্বামী বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন স্থাপন করেন? না 1897 খ্রিস্টাব্দে, ঠিক আছে। ভিডিওটা একটু শেয়ার করবে, প্রচুর তোমাদের ইনফরমেশন তোমাদের টেক্সট থেকে আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই এগুলোকে শেয়ার করো। এবার চলো আমরা চলে যাব বাংলার নবজাগরণের চরিত্র পর্যালোচনা, 19 শতকের বাংলায় নবজাগরণ, এই ধারাটা একটু পড়ে নেবো আজকে, ঠিক আছে। তো দেখো, আজকে বলেছিলাম এই অধ্যায়টা শেষ করে দেবো। দেখো, রেনেসাস একটি ফরাসি শব্দ, মনে রাখবে রেনেসাস কী ধরনের শব্দ? ফরাসি শব্দ, যার অর্থ হলো নবজাগরণ বা পুনর্জন্ম, ঠিক আছে। তো এটা মনে রাখবে, নবজাগরণ বা পুনর্জন্ম। তো রেনেসাস একটি কী শব্দ? ফরাসি শব্দ, এবং যার অর্থ কি? নবজাগরণ বা পুনর্জন্ম, ওকে। আচ্ছা, এবার এখান থেকে আমরা চলে যাবো, দেখো। আচ্ছা, সুশোভন চন্দ্র সরকারের কলমে রেনেসাস শব্দটি প্রথম ব্যবহার দেখা যায়। কার কলমে এই রেনেসাস শব্দ বা নবজাগরণ শব্দটি প্রথম দেখা যায়? না সুশোভন চন্দ্র সরকারের কলমে কিন্তু প্রথম রেনেসাস কথাটি দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এবার একটুখানি দাঁড়াও। আচ্ছা, দেখো, সি এফ অ্যান্ড্রুজ, দ্য রেনেসাস
ইন ইন্ডিয়া নামে একটি গ্রন্থ লিখেছিলেন। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে দ্য রেনেসাস ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? CF অ্যান্ড্রুজের লেখা। ওকে, আর স্যার যদুনাথ সরকারের লেখা বইটির নাম কি? না, স্যার যদুনাথ সরকারের লেখা বইটির নাম হলো হিস্ট্রি অফ বেঙ্গল। হিস্ট্রি অফ বেঙ্গল বইটি কার লেখা? স্যার যদুনাথ সরকারের লেখা। ঠিক আছে, অবশ্যই এগুলো বারবার বলছি, এগুলোকে কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নাও। ঠিক আছে, বারবার বলছি এগুলোকে খাতায় নোট ডাউন করে নেবে। ঠিক আছে, তো চলো এবার চলে যাই আমরা এখান থেকে একটু দেখে নিই। সবগুলো আর পড়ছি না, কারণ এখানে শর্ট প্রশ্ন যেগুলো আছে সেগুলোই আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে দেখে নাও একটুখানি কী কী আছে, আর আমি বলে দেবো। ঠিক আছে, আর কিছু তোমাদের এখানে পড়তে হবে না। ঠিক আছে, তো এইগুলো এই ছিল এই অধ্যায়ের শেষ ক্লাস আমার। তো সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, ঠিক আছে, এইগুলোই তোমরা পড়ো। আশা করি এখান থেকে তোমাদের কিন্তু শর্ট প্রশ্নের কোনো অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, তো আরও একবার দেখে নাও তুমি। এখানে দেখো দ্য রেনেসাস ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? না, CF অ্যান্ড্রুজের লেখা। হিস্ট্রি অফ বেঙ্গল কার লেখা? যদুনাথ সরকারের লেখা। আচ্ছা, রেনেসাস বা নবজাগরণ শব্দের প্রথম কার কলমের ব্যবহার দেখা যায়? সুশোভন চন্দ্র সরকারের কলমে। আচ্ছা, এখান থেকে দেখে নাও রেনেসাস একটি কী শব্দ? ফরাসি শব্দ যার অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম। ঠিক আছে, এই প্রশ্নগুলো দেখে নাও। নব্য বেদান্ত কে প্রয়োগ করেন? স্বামী বিবেকানন্দ। ব্যবহারিক বেদান্ত কে প্রয়োগ করেন? স্বামী বিবেকানন্দ। আচ্ছা, ব্রাহ্ম সমাজে প্রথম আচার্য কে ছিলেন? তাহলে বিজয়কৃষ্ণ গোস্বামী। আচ্ছা দেখো, নববৈষ্ণব আন্দোলন কার আন্দোলন? নববৈষ্ণব আন্দোলন নামে পরিচিত বিজয়কৃষ্ণ গোস্বামীর। প্রশ্নোত্তর বইটি কার লেখা? বিজয়কৃষ্ণ গোস্বামী। বিবেকানন্দ বেলুর মঠ কত সালে স্থাপন করেন? বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কত সালে স্থাপন করেন? 1897 সালে। এই দেখো, এইগুলো তোমরা একটু অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, বারবার বলছি এগুলো একটু ভালো করে দেখে নেবে। যেগুলো আমি হাইলাইট করিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু তোমাদের দেখা অবশ্যই অবশ্যই দরকার। এগুলোকে আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর বারবার বলছি শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্নগুলোকে টেক্সট বইটা ধরে ধরে একদম এইভাবে লাইন বাই লাইন তোমরা পড়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা একটু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।